আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 3। থমথমে পরিবেশে সবার দৃষ্টি তখন দরজার দিকে। দরজার সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে, পরনে লাল খয়েরির মাঝে একটা গর্জিয়াস শাড়ি। বয়স হলেও রূপের লাবণ্য এখনো বিদ্যমান। দেখে মনে হচ্ছে কিছুটা বিদেশিদের মতো, সাদা ফর্সা। হৃদি সবার কথায় আহাম্মকের মতো চেয়ে আছে। এরই মাঝে তীরা চৌধুরী রুম থেকে বের হয়ে আসে। আরফিন আর মহিলাটিকে দেখে বলল, কখন এলে তোমরা? মহিলাটা এগিয়ে এসে বলল, মাত্র এসেছি, তবে এসে এত বড় সারপ্রাইজ পাবো ভাবিনি। তীরা আর চোখে তাকালো হৃদির দিকে। তীরা কিছু বলার আগে মহিলাটি বলল, কি জন্য ওকে নিয়ে এসেছেন আপনি আম্মা? নাজমা চৌধুরী এবার আরফিনের দিকে চেয়ে বলল, এই বাড়ির বড় নাতবো হৃদিতা, তীব্র নিজে বিয়ে করে এনেছে তাকে। সেটা তো আপনি করিয়েছেন, না হলে তীব্রর জন্য কি মেয়ের অভাব পড়ছে? এমন মেয়েকে তীব্র তাকিয়েও দেখবে না কখনো। হৃদির চোখ থেকে টপটপিয়ে পানি পড়তে লাগলো। এসবে তার কি দোষ? সবাই কেন তাকে নিয়ে এত বাজে কথা বলছে? রাইফা আরও কিছু বলতে গিয়েও আরফিনের গম্ভীর কথায় থেমে যায়। রাইফা, তুমি হয়তো ভীষণ টায়ার্ড, রুমে যাও। রাইফা নামের মহিলাটি এটুকু কথায় আর কিছু বলার হয়তো সাহস পেল না, তবে কটমট করে তাকালো হৃদির দিকে। দিদি তখনও কাঁদছে। তার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, তা তার ধারণার বাইরে। তবে হৃদের আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হলো না, কাঁদতে কাঁদতে উপরে উঠে গেল। নাজমা হৃদির যাওয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুধু আঘাতই করতে পারো? আরফিন তাকালো মায়ের দিকে, তবে কিছু না বলে উপরে চলে গেল। সেদিনের পর কেটে গেছে আরও বেশ কয়েকদিন। হৃদি সেদিনের পর আর রুমের বাইরে যায়নি, যদিও রূপ এসে অনেকবার বলেছিল বাইরে যেতে। মায়ের ওভাবে বলার জন্য সরিও বলেছে, কিন্তু হৃদি যায়নি। হয়তো আবারও কারো তিক্ত কথা শুনতে চায়নি। এমনিতেই তার জীবনটা তিক্ততায় ভরপুর। সময়টা তখন অনেক রাত। উদাস মনে হৃদি তাকিয়ে আছে অদূর আকাশের দিকে। কোথায় ছিল, কোথায় এলো, কেন এলো, এই প্রশ্নের উত্তর এখনো অজানা তার। তবে এটা তো এখানে এসে বুঝতে পেরেছে, এই বাড়ি বা এই বাড়ির মানুষের সাথে তার মায়ের কোনো পুরনো সম্পর্ক আছে। কিন্তু কি, কোন সম্পর্ক? হৃদির মনে প্রশ্ন জাগলে উত্তর নেই তার কাছে। এখন তার কি করা উচিত সেটাও জানা নেই তার। এক নরক থেকে মুক্ত হয়ে কোথায় চলে এসেছে নাম না জানা রাজ্য। যে মানুষটার সাথে নাম জোড়া হয়েছে, আদৌ সে মানুষ? এতটা খারাপভাবে আমেনাও তো আঘাত করেনি সেদিন তাকে পরপর যতটা আঘাত করেছে লোকটা। সব ভেবে হৃদির চোখ ভিজে উঠল। মা না থাকায় দুনিয়ার সবচেয়ে বড় অভিশাপ। এই দুনিয়ায় মা ছাড়া কেউ আপন হয় না। কত বছর কেউ তাকে আদর করে জড়িয়ে ধরেনি, কেউ বলেনি আমি আছি তো, ভয় পেও না। কেউ তার যত্ন নেয়নি, কেউ মুখে তুলে খাবার খাইয়ে দেয়নি, কেউ ঘুমালে মাথায় হাত বুলিয়ে দেয়নি, অসুস্থ হলে কারো বুকে মুখ গুজে দিতে পারেনি। ছোট্টবেলার জ্বর হলে মায়ের বুকে মিশে থাকতো হৃদি। মা পরম আদরে মাথায় হাত বুলিয়ে আদর করে দিত। ওনার কেউ তার আঘাতে অস্থির হয় না, বরং এখন সবাই তাকে আঘাত করে থাকে কারণে অকারণে। হৃদি আকাশের দিকে তাকিয়ে বলল, আম্মু, তোমার মতো কেউ কি আমাকে কখনো ভালোবাসবে না? তুমি কেন ছেড়ে গেলে আম্মু? কেন আমাকেও নিয়ে গেলে না? কেউ কেন আমাকে তোমার মতো ভালোবাসে না? সবাই আমাকে বকে, মারে, কথা শোনায়। তুমি থাকলে আমাকে কেউ কিছু বলতে পারতো না। ফিরে এসো না আম্মু, প্লিজ। আমি এখানে থাকতে চাই না। আম্মু, ও আম্মু, আমাকে নিয়ে যাও না তোমার কাছে। বলতে বলতে হৃদি বেলকনিতে বসে পড়ল। সে চিৎকার করে কান্না করত, কিন্তু ওই যে মুখ চেপে কাঁদার অভ্যাস, যে জোর করে কান্নার আওয়াজ পেল আমেনা তার পিঠের ছাল তুলে ফেলতো। তাই তো মুখ চেপে চেপে কান্না করা এখন তার অভ্যাস হয়ে গিয়েছে। হৃদি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে আবারও তাকালো দূরের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা সেই তারার দিকে। অদ্ভুতভাবে তারাটি নিজের স্থান থেকে যেন খসে পড়তে শুরু করলো। হৃদি অবাক হয়ে তাকিয়ে রইল খসতে থাকা তারাটির দিকে। তারাটি ঠিক কোথায় গেল তা জানা নেই, তবে পেঁচানোর আকর্ষণীয় 3 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের পিছনে চলে গেল। হৃদি একইভাবে অবাক হয়ে তাকালো সেই বিল্ডিংয়ের দিকে। অল্প জায়গায় 3 তলা বিশিষ্ট কাচের বাসাটা অনেক সুন্দর, তবে হৃদি কখনো কাছ থেকে দেখেনি। যখন শুনেছে ওই বাসাটা তীব্র চৌধুরী, তখন থেকে ওই বাসার দিকে ভয়েই তাকায়নি। বাসাটাকে তার গুহার মতো লাগছে, তাকালে যেন হিংস্র বাঘ বেরিয়ে আসবে। চোখ সরিয়ে নিতে গিয়েও নিল না। আবছা আলোর সিঁড়ি বেয়ে কাউকে উঠতে দেখে হৃদি শুকনো ঢোক গিলল। ছায়াটা দানবের মতো লাগলো তার কাছে। ভয়ার্ত হৃদি দোয়া পড়তে পড়তে ছুটে রুমে এসে বন্ধ করে দিল দরজা। ভুট্টুতে বেশ ভয় তার। হৃদির দুঃখ বলে এখন ভয়ে জমে গেল। ঝটপট বিছানায় শুয়ে কম্বল মুড়ে দিল নিজেকে। বিড়বিড় করে দোয়া পড়তে থাকলো।
কান্নারত মুখখানা এখন ভয় কাজ করছে। সে হয়তো বুঝলো না কারো আগমন তার জীবনের দুঃখ ভুলিয়ে দিয়ে ভয় ঢেলে দিল। আমাকে এ বাসায় কেউ পছন্দ করে না দাদিমা। নাজমা রিদির রুমে এসে বেশ কিছু শপিং ব্যাগ রাখতেই রিদির কথা তাকালো তার দিকে। কে বলল? রিদি আমতা আমতা করে বলল, না আমি জানি। নাজমা রিদির মাথায় হাত বুলিয়ে বলল, অতীতের তিক্ত স্বাদ এখনো হয়তো যায়নি। রিদি অবাক হয়ে বলল, কি? নাজমা আবার রিদির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে সবার কথা ভাবতে হবে না, তুমি শুধু নিজের কথা ভাববে। পড়ালেখা করে অনেক বড় হতে হবে, কাল থেকে তোমার কলেজে ক্লাস শুরু হবে, তুমি কলেজে যাবে কাল থেকে, প্রয়োজনীয় সব কিছু আছে এখানে। বলে নাজমা চলে যেতে গেলে রিদি নাজমা বেগমের হাত ধরে। নাজমা রিদির ভয়ার্থ মুখ দেখে বলল, সব ভুলে নতুন জীবন শুরু করো রিদি, সামনে তোমার বিশাল জীবন পড়ে আছে। ভুলে যাও সেদিনের ঘটনা, ভুলে যাও তুমি কারো বউ। তুমি এই বাড়ির মেয়ে হয়ে নিজের জীবনটা গুছিয়ে নাও, তুমি এখনো অনেক ছোট। সব ভুলে নতুন জীবনের সূচনা করো। রিদি নাজমা চৌধুরীকে জড়িয়ে ধরল। নাজমা পরম আদরে হাত বুলিয়ে দিল মাথায়। রিদি কলেজের জন্য তৈরি হয়ে বসে আছে, কলেজ ড্রেস পরে মাথায় হিজাব বাঁধা। দাদি রুমে এসে রিদিকে রেডি হয়ে বসে থাকতে দেখে বললে, মাশাআল্লাহ, বেশ লাগছে তো, চলো নিচে নাস্তা করবে। রিদি ইতস্তত করে বলল, মানে আমি এখানে নাস্তা? নাজমা মিষ্টি গলায় বলল, তুমি আজ থেকে নিজেই নাস্তা করবে সবার সাথে। কিন্তু? কোনো কিন্তু না রিদি, এসো। রিদি নিচে নেমে আসতে দেখে সবাই যার যার মতো নাস্তা করছে। রিদিকে দেখে রূপ বলল, এসো রিদি বসো, আজ তোমার কলেজের প্রথম দিন, ভাইয়া আমাদের ড্রপ করে দিবে। রিদি সবার দিকে একবার চেয়ে টেবিলে বসে। নাজমা রিদির প্লেটে খাবার তুলে দিয়ে খেতে বলল। রিদি সবার দিকে একবার তাকিয়ে খাবার মুখে দিতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে লাবিব। লাবিবকে দেখে সবার চমকে ওঠে। লাবিব সবার চমকানো মুখখানা দেখে বলল, গুড মর্নিং, সবাই আমাকে এভাবে দেখছেন কেন? রূপ এক লাফে লাবিবের সামনে এসে বলে, তীব্র ভাইয়া? তীব্র ভাইয়া কোথায়? তীব্র নামটা শুনে রিদির খাওয়া থেমে গেল। ভয়ে ভীত হলো সে, আটকে আসতে চাইল নিঃশ্বাস। লাবিব হকচকিয়ে তাকালো রূপের দিকে। মেয়েটা অত্যধিক সুন্দর, আর তীব্র বলতে পাগলও বটে। ভালোবাসে মেয়েটা, কিন্তু বস? এই বস তো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। কি হলো লাবিব ভাইয়া, বলুন না, তীব্র ভাইয়া কোথায়? রূপের কথাটা কিছুটা মুখে হাসি টেনে বলে, আসলে বস তো তীব্র নিবাসে আছে, কাল অনেক রাতে ফিরেছে। বলতে বলতেই কিছু ভাঙার আওয়াজে সবার দৃষ্টি আটকালো রিদির দিকে। লাবিব অবাক হয়ে তাকালো রিদির দিকে। মেয়েটা ভয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, মায়াবী মুখটা চুপসে আছে ভয়ে। ইস, বাচ্চা একটা মেয়ে, ভীষণ মায়াবতী, অথচ তীব্র তার বেলায় কত নিষ্ঠুর। পানির গ্লাসটা ভেঙে পড়ে আছে নিচে। কাপা কাপা হাতটা দেখে সবাই হয়তো কিছুটা আন্দাজ করলো। নাজমা চৌধুরী রিদির কাছে এসে বলল, তীব্র আসলেও এ বাড়িতে আসে না, তুমি ভয় পেও না রিদি। রিদি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তার ভেতরে চলছে তুফান, কানে বাজতে থাকলো সেই দিনের কথাগুলো। সবাই হয়তো বুঝলো হৃদের ব্যাপারটা, তাই সবাই আবার দৃষ্টি ঘুরিয়ে তাকালো লাবিবের দিকে। সবার দৃষ্টি হৃদের দিকে থাকাকালীন রূপ কিচেন থেকে কফি করে ফেলেছে ইতিমধ্যে। প্রিয় মানুষটার দেখা পাওয়া তার কাছে ঈদের মতো আনন্দদায়ক। কত অপেক্ষা করে শুধু তাকে এক নজর দেখার জন্য। পাথরের মধ্যে এই মানুষটিকে ছোট থেকে ভীষণ পছন্দ করে রূপ। এই পছন্দ বা ভালো লাগা ধীরে ধীরে রূপ নিয়েছে ভালোবাসায়। পাথর হৃদয়হীন মানুষটাকে সে ভীষণ ভালোবাসে, যদিও মানুষটার মনে তার জন্য কোনো অনুভূতি নয়, তবে সে ভালোবেসে জয় করতে চায় তাকে। রূপের কফি নিয়ে বেরিয়ে যাওয়া দেখলো লাবিব। মেয়েটার মন অনুভূতি সম্পর্কে ধারণা আছে তার, কিন্তু ওটাও জানে তীব্রের মনে এসব কিছুই নেই। রূপের মতো এত সুন্দরী মেয়ে যদি তার হৃদয়ে স্পর্শ করতে না পারে, তবে সে নিঃসন্দেহে পাথর হৃদয়হীন। লাবিব আবারও দীর্ঘশ্বাস ফেলে তাকালো হৃদির দিকে। শুধু নাম শুনেই কেমন কাঁপছে মেয়েটা। কাঁপবে না কেন? তীব্রর সাথে তার প্রথম সাক্ষাৎ তো ছিল ভয়ঙ্কর। কিছু খাবে কি আমার ছেলেটা? আমি কি বানিয়ে দেব? তীরা চৌধুরীর কথায় লাবিব তাকালো তীরার দিকে। ভদ্রতার সহিত বলল, বস যদি কিছু খায় তবে রূপকে অবশ্যই বলবে, আমাকে শুধু কফি আনতে বলেছে। তীরা চৌধুরী নিরাশ চোখে তাকায়। নিজের সন্তানের সাথেও কত দূরত্ব সৃষ্টি হয়েছে তার, চোখের দেখাও দেখতে পায় না ছেলেটাকে। তীরা ছুটে গেল তীব্র নিবাসে, যদিও সে জানে তীব্র নিষ্ঠুর।